আসতে চাই, নট কোয়ান্টিটি। আমার আন্ডারে যখন কোয়ালিটি থাকবে, ওই কোয়ালিটির আন্ডারে অটোমেটিক্যালি কোয়ান্টিটি থাকবে। এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো শিক্ষার্থীকে আমরা মানব সম্পদে রূপান্তর করতে চাই, যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আপনাদের কাছে, আমরা যারা প্রার্থী, আমাদের আজকেই প্রচারণার শেষ দিন, ওই বাসগুলো চলে যাচ্ছে অনাবশ্যক স্টুডেন্টরা, তাদের কাছে আমাদের যাওয়া উচিত। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে যেহেতু আমরা বড় হয়েছি, আমরা অতীতে যেতে চাই না। আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই, সামনে শুধু পজিটিভ ভাবতে চাই, কাউকে নিজস্ব ক্ষুদ্র স্বার্থে ব্লেমিং করতে চাই না। সামনে যারা এগিয়ে যেতে চাই তাদেরকে আমরা এগিয়ে দিতে চাই, সেটা পজিটিভ ওয়েতে। আমরা চাই আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সেটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে, একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের সমন্বয় একটি সেফ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই দীর্ঘ সময় ধরে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছে, যারা সাধারণ শিক্ষার্থী ছিল, তাদের সাথে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখনই যাচ্ছি, যেভাবে যাচ্ছি, প্রত্যেককে সালাম দেওয়ার সুযোগ হচ্ছে, প্রত্যেকের ডোর টু ডোর যাওয়ার সুযোগ হচ্ছে। এই যে আমাদের মাঝে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই যে একটা কমিউনিকেশন, তারা আমাদের কাছে প্রশ্ন করছে, আমরা জবাবদিহিতা করছি, এটাই ছিল এত বছরের দীর্ঘ সংগ্রামের সবচেয়ে বড় অর্জন। কে হারে আর কে জিতে সেটা আমরা জানি না, তবে একটা কথা বলে যেতে চাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990-এর গণ অভ্যুত্থান, 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সকল ধারণাকে, সকল স্পিরিটকে ধারণ করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনোটাকে অস্বীকার করে, কোনোটাকে স্বীকার করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আহ্বান করছি, সচেতনতার সাথে নিজের বিবেককে কাজে লাগিয়ে আপনার এই ভোটাধিকারকে যথা জায়গায় আপনারা প্রয়োগ করবেন। আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আবিদ। তার জন্য কোনো প্রশ্ন আছে? তাহমিনা ম্যাডাম প্রশ্ন করবেন। আচ্ছা, আমি তাহমিনা, আমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক। আবিদের কাছে আমার প্রশ্ন, তুমি আমাদেরকে কিভাবে ফেস করবা? কারণ আমরা দেখেছি প্রশাসনের অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গা যা গত অভ্যুত্থানের পরে খালি হয়েছে, সেটা সেই সব পজিশনে যারা গিয়েছে তাদের একটা নির্দিষ্ট পলিটিক্যাল পরিচয় আছে। তুমি সেই সব শিক্ষকদেরকে কিভাবে ফেস করবা? কারণ তাদের সাথেই তোমাকে আসলে আলোচনা করে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হবে। সো তোমার কি ভাবছো সেটা নিয়ে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে আমরা শুধু একটা আদর্শ দেখেছি, যেটা হচ্ছে মুজিবীয় আদর্শ। এই আদর্শের বাইরে গিয়ে কেউই, সেটা চাকরির ক্ষেত্রে হোক, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হোক, কিংবা কোনো একটা সমাবেশ করার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় এই আদর্শের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ ছিল না। আমরা কিন্তু সেটাকে মূলোৎপাটন করেছি, এবং বিগত দীর্ঘ দুঃশাসনে কোনো নেতৃত্ব তৈরি হয়নি যারা সত্যিকার অর্থে পরিস্থিতি মোকাবেলা করে তৈরি হয়েছে, এরকম নেতৃত্ব বিগত সময়ে ছিল না। সুতরাং আপনি আস্থা রাখতে পারেন, আমাদের বেড়ে ওঠাটা সরাসরি প্রকৃতির সাথে। প্রকৃতি আমাদেরকে বেড়ে তুলেছে, কেউ আমাদেরকে সিলেবাস পড়িয়ে অথবা নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠায়নি। আপনি জেনে হয়তো আনন্দিত হবেন, আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছি, সেটাও কিন্তু আমাদের পার্টির অভ্যন্তরীণ নেতাদের নির্বাচনের মধ্য দিয়ে, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, সেখানে ভোটাভুটির মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়ে এসেছি। সুতরাং এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে কোনো অন্যায়ের সাথে এখনো পর্যন্ত 2016 সাল থেকে এই 25 পর্যন্ত দাঁড়িয়ে আছি, আপোষ করিনি। সুতরাং নেতৃত্বের গার্ডস, নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্গেনিংয়ের চেয়ে নেতৃত্বের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই সততাকে বিলম্ব করে দাঁড়িয়ে আছি। আমরা বিশ্বাস করি, আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা চাই, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে আমাদের কণ্ঠস্বর। কারণ এই পাচার আমাদের বেঁচে থাকার কথা ছিল না। সুতরাং আমাদের সামনে পাওয়ার কিছু নেই, যতক্ষণ বেঁচে থাকবো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাটার, যে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে বাঁচবো। সুতরাং কোনো চ্যালেঞ্জই আমরা চ্যালেঞ্জ মনে করছি না, কারণ আমরা বেড়ে উঠেছি প্রকৃতিকে ধারণ করে। প্রকৃতিকে যেদিন ধারণ করা ছেড়ে দিব, সেদিন
আমি বুঝে নিব আমার ধ্বংস অনিবার্য। আমি প্রকৃতির বাইরে গিয়ে একদিনও বেঁচে থাকতে চাই না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবিদকে। আমি জানি আপনাদের সবারই প্রচারণার অনেক কাজ এবং দায়িত্ব আছে। আপনারা যদি মনে করেন যে এখানে উপস্থিত আরও অনেকে নতুন উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে আমরা আসলে প্রার্থীদের ভাবনা শুনছি। এখানে যদি এমন কোনো প্রার্থী থাকেন যারা আসলে যাদের নাম বলিনি, যোগাযোগ করতে পারিনি, তারা অবশ্যই আমার কাছে এসে বললেই আমরা আপনাদেরকে এখানে বলার সুযোগ দেব। আমরা আসলে মূলত এই বটতলায় এই আয়োজনটি করেছি যে এই বিশ্ববিদ্যালয়ের তো বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের লড়াইয়ে অনেক লম্বা ভূমিকা রয়েছে। সেই ভূমিকা নিয়ে আমরা আলাপ করছি। আমাদের সাথে একদিকে যেমন এবারে ডাকসু নির্বাচনের প্রার্থীরা উপস্থিত আছেন, তার সাথে সাথে উপস্থিত আছেন আমাদের আগের ডাকসুর নেতৃবৃন্দ, তারাও আমাদের সাথে কথা বলবেন। আমরা আপাতত এখন আমরা শুনবো আরমানুল হকের কথা। তিনি ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে ইলেকশন করছেন এজিএস পদে। আমরা আরমানুল হকের কাছে শুনতে চাই তার ভূমিকা, তার রোল এবং তিনি কিভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন, এবং আপনারা প্রশ্ন করতে পারেন তাদের। ওকে, এখানে বিষয়টা অবশ্য দেখা যাচ্ছে ছাত্র সংসদের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে কি করতে পারি সামনে। এখন আমি স্পেসিফিক কিছু আলাপ করি। প্রথমত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আসলে কেন জানি স্টেট এস্টাবলিশমেন্ট দিতে চায় না। আর কেন দিতে চায় না সেটা নিয়ে যদি আমার জায়গা থেকে আমি বলি, 1973 সালে যখন ভিয়েতনাম যুদ্ধ উপলক্ষে এন্টি ওয়ার মুভমেন্ট হচ্ছিল, তখন যখন নিপীড়ন চালায় আমেরিকাতে, এখান থেকে একটা মিছিল নিয়ে গিয়েছিল আমেরিকান এমবেসিতে। এই মিছিলটা কিন্তু ছাত্র ইউনিয়নের ব্যানারে যায় নাই, গিয়েছিল ডাকসুর ব্যানারে। সো এটা একটা বিষয়। সেই 2রা মার্চ পতাকা উত্তোলন করা হয়েছিল, সেটাও কিন্তু সহজে দিতে চায় না ইলেকশন।